Hello viewers, Assalamu alaikum. You are welcome to this live class. Please keep joining the class. Please আপনারা যুক্ত হতে থাকেন। আপাতত দেখি কতজন যুক্ত হয়। অলরেডি 93। সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ কমেন্টে লিখেন। প্লিজ হয় অলরেডি 93। আমি গতকাল বিসিএস এর যে সলভ দিতে গিয়ে আসলে আপনি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, লাইভগুলো আর রেকর্ড হয় নাই। তো যাই হোক, আমরা সলভগুলো করে নিই। প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন আইডেন্টিফিকেশনের একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা আগে দেখিনি, কোশ্চেনটা কি ছিল। আমার অবশ্য শেখানোর স্টাইল একটু আলাদা, এবং আমার সবচেয়ে ওই যে অনেকে বলে নিজের প্রশংসা করলেন। ভাই, আমি আমার প্রশংসা কেন করি? আসলে দেখেন তো যে আমি যাহা করতে পারি, এটা বাংলাদেশে আর কে পারে? কেউই পারে না। তো আমি আমার প্রশংসা করবো কি আপনি করবেন? আপনি বলবেন এটা ন্যারিসিজম, ন্যারিসিস্ট, যে নিজের প্রশংসায় একদম গুণমুগ্ধ। তাহলে কোশ্চেনটা ছিল, দেখেন বিসিএস এর কোশ্চেন, দা রিভার, সুন্দর করে লিখি, দা রিভার ফ্লোজ, ঠিক আছে, পাস্ট, পাস্ট থেকে আসছে পাস্ট। এবারে আসেন দা ভিলেজ, দা ভিলেজ, এখানে পাস্ট কোন পার্ট অফ স্পিচ? তো সেক্ষেত্রে দেখেন প্রিপোজিশনের অবস্থানটা একটা সেন্টেন্সে কি থাকে এটা খেয়াল করবেন। দেখেন সাবজেক্ট, এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, ভিআই, ভিআই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমি একটা নাউন ফ্রেজকে যুক্ত করতে যাই, তাহলে কি দরকার? আমার পদন্বয়ী অব্যয়, আমার এই জায়গায় একটা আঠা দরকার, ঠিক আছে। বিভক্তির দরকার হচ্ছে, আঠা দরকার হচ্ছে। এই আঠাটাই গামটাই হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। এই গামটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি হচ্ছে? একটা ইনট্রানজিটিভ ভার্বকে পরবর্তী নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ যে শুধু নাউন হবে তা না, যেমন কোনো কিছু নাম হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউনও হতে পারে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, ঠিক আছে। আবার ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস কি হতে পারে? কয়েকটা অ্যাডজেক্টিভ হতে পারে, অর্ডার অফ অ্যাডজেক্টিভ অনুসারে। আবার এর মাঝখানেও আবার কিন্তু কি বসতে পারে? ডিটারমিনার অংশে দেখবেন, যেমন দেখেন হি ইজ এ নাইস গাই, হি ইজ আ নাইস গাই, ঠিক আছে। এটা এইভাবে হতে পারে, হি ইজ আ, ঠিক আছে, নাইস ইনাফ, ঠিক আছে, নাইস ইনাফ ইয়াং গাই,
নাইস, ইনাফ, ইয়ং ম্যান। এই যে দেখেন ইনাফ, ইনাফ কিন্তু অ্যাডভার্ব, তাহলে দুইটা অ্যাডজেক্টিভ এর মাঝখানেও কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। কিন্তু এই যে আমার শুরুতে ডিটারমিনার, শেষে নাউন, এর মাঝখানে যা পারে তাই বসুক। ঠিক আছে, এই যে দেখেন দুইটা অ্যাডজেক্টিভ এর মাঝখানে কি বসছে? অ্যাডভার্ব বসছে, ইনাফ। তো তাতেও কিছু আমার যায় আসে না, এরা হলো নাউন ফ্রেজ। মানে ডিটারমিনার পরে নাউন, এই যে মধ্যবর্তী যাহাই থাকুক, এই ডিটারমিনার প্লাস শেষে নাউন মিলিয়ে হবে নাউন ফ্রেজ। মানে আবার বলে দিই, ডিটারমিনার প্লাস মাঝখানে যা 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 থাকুক, শেষে নাউন। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। আমি আগেও বলিনি আমার শেখানোর স্টাইলটা মানে কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ আদার্স। তো সেক্ষেত্রে হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এটা আমার ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন ওয়াস, এই যে আমরা এটা বললাম হি ওয়াস অনলি ইয়ার্ড অফ মি, এইটাও কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। তো আবার কি হতে পারে যে একটা নাউন ফ্রেজের সঙ্গে পরবর্তীতে একটা প্রোনাউনকে আমরা কিভাবে যুক্ত করতে পারি? সেটা যুক্ত করতে গেলে আমাদের কি লাগবে? প্রেপোজিশন লাগবে। কি লাগবে? প্রেপোজিশন লাগবে। দেখেন হি ওয়াস অনলি এ ইয়ার্ড মানে কি? মানে সে মাত্র এক মানে গজ দূরে ছিল আমার থেকে, অফ মি। এই যে আমি একটা নাউন ফ্রেজকে যুক্ত করলাম আর একটা প্রোনাউনের সাথে, সেক্ষেত্রে আমার দরকার কি? প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে খেয়াল রাখবেন, প্রেপোজিশন এবং ভার্বের পরে মানে ট্রান্সিটিভ ভার্বের পরে আমাদের অবজেক্ট ফর্ম বসে প্রোনাউনের। আরো সহজভাবে বুঝাচ্ছি, দেখেন আই লাইক সুইটস। আই লাইক সুইটস। দেখেন এখন আমি ওটা ওইভাবে ব্যবহার করবো না, অ্যাডজেক্টিভ ব্যবহার করব। একই কথাই যে আমি মিষ্টি পছন্দ করি, তাহলে আই এম ফন্ড, অ্যাডজেক্টিভকে যুক্ত করব কার সাথে? নাউনের সাথে। এই যে দেখেন ধরেন আই এম ফন্ড মানে কি? আমি পছন্দ করি বা আমি পছন্দশীল বা আমার পছন্দ আছে কিসের ব্যাপারে? এই যে সুইটস কে যুক্ত করলাম, মাঝখানে ঢুকে গেল প্রেপোজিশন। তো অ্যাডজেক্টিভের সঙ্গে আর একটা নাউন ফ্রেজ কে যুক্ত করতে গেলে আমাদের কি দরকার? প্রেপোজিশন। নাউন ফ্রেজের সঙ্গে একটা প্রোনাউন কে যুক্ত করতে গেলে আমাদের দরকার প্রেপোজিশন। যদি না থাকে পরবর্তীতে, এই যে দেখেন দ্য সান হ্যাজ গন, পরবর্তীতে আমার আর কোনো নাউন ফ্রেজ কিচ্ছু নাই, তখন ওইটার প্রেপোজিশন থাকবে না, ওইটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে, সাডেনলি এই যে ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, তো ভালো কথা, এই যে দেখেন এটা আমার প্রোনাউন, এটা আমার হলো কি? এটা নাউন ফ্রেজ, কারণ দা ডিটারমিনার আর এখানে নাউন আছে। তাহলে কি হচ্ছে? এই যে প্রোনাউন আর নাউন ফ্রেজকে যুক্ত করলাম কি দিয়ে? প্রেপোজিশন দিয়ে। এটা মাথায় রাখলেই হবে। এখন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। দ্য রিভার ফ্লোজ, বলেন তো এই কোশ্চেনটা কোন বই থেকে হয়েছে? আপনারা কেউ লিখেন। দ্য রিভার, বিসিএস এর কোশ্চেন 47, ফ্লোজ। ফ্লোজ পাস্ট, এটা কিন্তু পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতেছি এখন 10টা মানে বেজে 15 মিনিট, ভালো কথা, বাইজে গেছে, তখন আমরা পাস্ট ব্যবহার করব, সেক্ষেত্রে এটা প্রেপোজিশন, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রেপোজিশন। ঠিক আছে, জি ইট ইজ এ কোয়ার্টার পাস্ট। ঠিক আছে, 10টা বেজে 15 মিনিট বা 11টা বেজে 15 মিনিট, পাস্ট 11। তেমনি যে পাস দিয়ে বা পেরিয়ে, ঠিক আছে, এই অর্থে আমরা ব্যবহার করি পাস থেকে। ঠিক আছে, পাস্টও হয়, এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়, আর এটা হলো আমাদের প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়। তো ভালো কথা, পাস্ট। তো পাস দ্য ভিলেজ, ধরেন ভিলেজ, তাহলে এটা কি আমাদের নাউন ফ্রেজ। তাহলে দেখেন দ্য রিভার ফ্লোজ, নদীটি ঠিক আছে প্রবাহিত হয়ে গেছে, কোন দিক দিয়ে হয়েছে? গ্রামের পাশ দিয়ে। তাহলে এই যে দেখেন আমার ইন্ট্রানজিটিভ ভার্বকে একটা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করবো, আমার দরকার হবে প্রেপোজিশন। তো মূল কথা হলো প্রেপোজিশনের পরে আমাদের কি থাকবে? নাউন ফ্রেজ থাকবে। তো নাউন ফ্রেজের আগে এই যে যদি পাস্ট, এটা হচ্ছে কি বললাম? পার্টিসিপিয়াল প্রেপোজিশন। এটা মাস্টার বই আলোচনা আছে, আমি দেখাচ্ছি, পার্টিসিপিয়াল প্রেপোজিশনের আলোচনা আছে, আপনারা এটা পার্টিসিপল অংশে পাবেন। যদিও আমার উচিত ছিল ওইটাকে প্রেপোজিশন অংশের মধ্যে আনা, তো একই বিষয়, পার্টিসিপল পড়তে গেলেও পার্টিসিপিয়াল প্রেপোজিশন পড়ার দরকার আছে। এখানে দেখেন বাক্যে অ্যাবাউট, অ্যাবাভ, আফটার, বিফোর, বাই, ফার্স্ট, বিয়ন্ড, ডাউন, ইন, অফ, ইন, দেখেন বুঝাই দিচ্ছি আরো ভালোভাবে, আউট, ওভার, ঠিক আছে, নিয়ার, ইটসেটেরা। তো এখন আমরা এখানে দেখেন কাম ইন, সাপোজ কাম ইন, ভিতরে আসো। এরপরে কিন্তু কোনো নাউন ফ্রেজ নাই, কোনো নাউন ফ্রেজ নাই, তার মানে এটা অ্যাডভার্ব। এখন আমি বলতেছি কাম ইন দ্য রুম,
রুমের মধ্যে আসো, অথবা কাম ইনসাইড দ্য রুম, কাম ইনসাইড ভিতরে আসো, কাম ইনসাইড দ্য রুম, ইনসাইড দ্য রুম। এই জায়গায় আমাদের ইনসাইড মানে কোনো কিছু ভিতরে থাকা, স্থিরতা বোঝাবে, কারণ আমরা এটা লাগাচ্ছি না, আমরা এটাই কাম ইন দ্য রুমই ব্যবহার করি, কাম ইন দ্য রুম। এই যে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এইটা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের দরকার প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন ফ্রেজ থাকবে। এই যে সুইট বললাম, দেখেন আমি তাকে পছন্দ করি, আই এম ফন্ড, এই যে অ্যাডজেক্টিভ, তাহলে আই এম ফন্ড অফ হার। তাহলে এই প্রোনাউন কে, মানে এটাও নাউন ফ্রেজ, একে আমরা যুক্ত করব কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। তাহলে এরপরে এই প্রোনাউনটাই নাউন ফ্রেজ, প্রোনাউন গুলো নাউন ফ্রেজ, তাহলে এটা আমাদের প্রিপোজিশন। এখন আমরা স্ট্রাকচার গুলো দেখি। নাউন ফ্রেজের গঠন: আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, দা, ইজ, দা, ফর, এই যে যেগুলো শ্রেণী বোঝায়। তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? এই যে যেমন হট ওয়াটার, এইগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন থাকে, ঠিক আছে? হট ওয়াটার, কোল্ড ওয়াটার, হট ওয়েদার। অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে কিরকম? এই যে পাওয়ার, ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার, মানে কি চরম ক্ষমতা, তাহলে হলো পাওয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে গেল। এখানে দেখেন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এখানে দা ব্রেভ ব্যবহার করা হয়েছে, দা রিচ, দা পোর, ঠিক আছে? দা ইনজুড, ঠিক আছে? আমরা সাধারণত এখানে একটা ওয়ার্ডের কথা বলছি, এটা বেশ কয়েকটা শব্দ ব্যবহার করে অ্যাডজেক্টিভ গঠন করা যাইতে পারে। কিরকম আপনাদের কি ধারণা আছে? আমি বুঝাই দিচ্ছি। এগুলো আমি ছাড়া বাংলাদেশে এইভাবে আপনাদেরকে দেওয়ার মতো, বলতেছি না এই বিষয়গুলা, ওই যে বলে বাই দা গিফট অফ, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, মানে অলমাইটি আল্লাহর, এটা আমি মনে করি আমার জন্য স্পেশাল গিফট। দা প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শুধু একটা ওয়ার্ডে হয় না, অনেকগুলো হতে পারে। ধরেন কোন একটা দুর্ঘটনা ঘটছে, অনেক আহত লোকজন আছে, তো এই যে যারা জখম হয়, জখম হলেও তারা হেঁটে যেতে পারবে। কিছু ইনজুর্ড হয় যাদেরকে ট্রেসারে করে নিয়ে যাইতে হবে, আর কিছু আহত লোকজন থাকে যারা হেঁটে যাইতে পারবে। তাহলে দা ওয়াকিং ইনজুর্ড, ওয়াকিং ইনজুর্ড মানে দেখেন, ওয়াকিং ইনজুর্ড মানে যে আহত জখম লোকেরা হাইটে যাইতে পারবে। অথবা যারা কানে কম শুনে, দা হার্ড অফ হিয়ারিং, ঠিক আছে? এই যে তফাৎটা, হার্ড অফ হিয়ারিং, তো ওইগুলো আমরা ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, বা যেটাকে আমরা বলি প্লুরাল কমন নাউন। তাহলে দা, এই যে দেখেন দা ওয়াকিং ইনজুর্ড, দা ইনজুর্ড একরকম, ওয়াকিং ইনজুর্ড, ঠিক আছে? অথবা আমরা দা ইনজুর্ড বলতে পারি, দা ইনজুর্ড মানে যারা জখম হয়েছে, দা ইনজুর্ড ওয়ার টেকেন টু হসপিটাল। দা ইনজুর্ড মানে যারা জখম হয়েছে, ওর আগে যারা হাইটা যাইতে পারবে এর আগে। তাহলে কি সবসময় যে একটা ওয়ার্ডে অ্যাডজেক্টিভ হবে তা কিন্তু না, এটা মিলিয়েও হতে পারে। এগুলো এক্সেপশনাল, আর এগুলো অপেক্ষা করেন মাস্টারের নেক্সট যে এডিশনটা বের করব। বেসিক গ্রামার আমি বের করতে চাইছিলাম না, মাস্টারটাকে এমন একটা ইউনিভার্সাল শেপ ইনশাল্লাহ দেব যেন আগামী, ওই যে বললাম, যে কোনো একটা ঘটবে, হয় মাস্টার বইয়েরটা বাজারটা একদম ডিস্ট্রয় হয়ে যাবে, অথবা ইনশাল্লাহ বিশ্বাস করি যদি ক্লিক করে তাহলে আগামী 100 বছরের জন্য বইটা একদম ইনশাল্লাহ ইফেক্টিভ বা রিলেভেন্ট থাকবে ইনশাল্লাহ। আমাকে নিয়ে মানুষের চুলকানির কারণ কি বুঝি না, জীবনে যে পরিমাণে পরিশ্রম করছি, এখন একটা কথা, আমার কি টাকা পয়সার অভাব না, কিন্তু আমি সবসময় নিজেকে ওই কি বলবো যে হট ওয়াটারে ফেলে রাখি। যেমন এখানে কিরকম বলি দেখেন, যে জায়গায় ক্লাস নিচ্ছি, আমি চাইলে আমার পাশের রুমে এসি আছে, আমি ওখানে এই বোর্ডটা নিয়ে যাইতে পারি না। আমার কথা হলো এইগুলোর মধ্যে এখন অনেক কিছু শেখার আছে, কারণ লাইফে অনেক বড় লক্ষ্য আছে। তার আগে সব সিচুয়েশনের জন্য নিজেকে ট্রেন্ড রাখা। আমি আপনাদের মতো নর্মালি থিঙ্কিং করি না, এটা অনেকে এক্সাজারেশন মনে করে, আসলে এক্সাজারেশন না। তো এবারে আসা যাক পসেসিভ প্লাস নাউন। এই যে দেখেন আওয়ার হেড, ঠিক আছে? আওয়ার প্যারেন্টস, মাই ফাদার, মাই ফ্রেন্ড, যেটাই ঘটুক। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দা সিভিল ল, ঠিক আছে? এখন না বলে দা টল ম্যান, এই যে দেখেন দা টল ম্যান, দা স্মল বয়, দা স্মল বয়, দা স্মার্ট গার্ল। এখন দেখেন আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাউন, এ ভেরি গুড গার্ল, ঠিক আছে? তাহলে আমরা ওই কোশ্চেনটায় আবার ফিরে যাই। দা রিভার
অনেকদিন না লিখে একটু প্রবলেমই হচ্ছে। দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য রিভার, পাস্ট দ্য ভিলেজ, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। তাহলে দেখেন এখানে পাঁচটা কি, এই যে নাউন ফ্রেজ, দা প্লাস এই যে আর্টিকেল প্লাস নাউন বা ডিটারমিনার প্লাস নাউন, দা ব্যাটল, ঠিক আছে, দা ম্যান, দা বয়, ঠিক আছে, দা ক্লাস, দা কমিটি, একই কথাই। তো এইটা আমাদের কি হচ্ছে, প্রেপোজিশন। দেখেন হি জাস্ট, এই জাস্টটা মডিফাই, ওয়াকড, অথবা সে আমার পাশ দিয়ে হেঁটে গেল, অথবা রান দৌড়ে গেল, অথবা হারিড তাড়াহুড়া করে গেল। হারিড, পাস্ট মি, পাস্ট, হারিড পাস্ট মি, ধরেন হারিড পাস্ট মি, পাস্ট মি। কারণ পাস্টকে এটা যত প্রিপোজিশন, একে মডিফাই করার জন্য ঠিক আমার পাশ দিয়ে রাইট পাস্ট মি, এই অ্যাডভার্বও বসাতে পারেন। এখানে কি বসাতে পারেন, রাইট। প্রিপোজিশনকে মডিফাই করার জন্য এই যে যেমন হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়ালো, ঠিক সে আমার সামনে দাঁড়ালো, তাহলে কি হচ্ছে, হি স্টুড রাইট বিফোর মি। এই রাইটটা আপনি বিফোরের পূর্বে ব্যবহার করতে পারবেন। অনেক ক্ষেত্রে প্রিপোজিশনকে শুধু, আর এই যে জাস্টটা ব্যবহার করলাম ভার্বকে মডিফাই করার জন্য। এখন আমরা আরো নিচের দিকে যাই। এখন আপনারা বলতে পারবেন যে বিসিএস এর যে কোশ্চেনটা বললাম, দা রিভার ফ্লোজ পাস দা ভিলেজ, এটা কোন বই থেকে প্রশ্নটা সেট করা? অথবা আর একটা কোশ্চেন আসছে যে শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, এই কোশ্চেনটাও কোন বই থেকে করা হয়েছে বলতে পারবেন আপনারা? পারলে কমেন্টে লিখেন। আমরা তাহলে আরো বাড়তি আলোচনা শুরু করি। দেখেন, বিয়ন্ড দ্য রিভার লে এ লিটল ভিলেজ, মানে কি, নদীর বাইরে কি ছিল, একটা ছোট্ট গ্রাম ছিল, মানে অবস্থিত ছিল, লাই মানে থাকা, অবস্থান। তো এই জায়গায় এই যে দেখেন এ লিটল ভিলেজ, এখানে কিন্তু কি করা আছে, ফ্রন্টিং করা আছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে সামনে আনা আছে জোর দেওয়ার জন্য যে নদীর বাইরে বা নদীর এই যে তীরবর্তী আর কি, পাড় ঘেঁষে, বিয়ন্ড দা রিভার, নদীর উপরেই বা নদীর পাশেই। তো এখন দেখেন দা রিভার লে, এইটা হলো আমার মূল সাবজেক্ট, এইটা ভার্ব, ঠিক আছে, এইটা হলো আমার পরের পার্ট, লে বিয়ন্ড দা রিভার। তো এইটা জোরালো করার জন্য আমরা সামনে নিয়ে আসছি। তো ভালো কথা। তাহলে দেখেন এই যে বিয়ন্ড দা রিভার, তো এইটা দা রিভারটা হচ্ছে আমাদের দা প্লাস মানে কি আর্টিকেল প্লাস বা ডিটারমিনার প্লাস নাউন, তো এটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের আগে আমাদের এইটা বিয়ন্ডটা প্রিপোজিশন। এটাও কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে। এটা কিন্তু এখানে কি হিসাবে আছে আপনাদের মনে হতে পারে যে এটা প্রেডিকেট পার্টে আসে, কিন্তু আসলে এখানে কি করা হয়েছে, ইনভার্সন ঘটছে, আসলে এইটাই সাবজেক্ট। পরেরটা দেখেন, she said that she will be in the classroom by 8 AM, তাহলে এই যে 8 AM, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের বাইটা কি, বাইটা এইটাও কিন্তু নাউন ফ্রেজ। she said that she will be in the classroom, এইখানে যদি ইনও করে এইটাও কিন্তু প্রিপোজিশন। এই যে আমাদের এই ইনট্রানজিটিভ ভার্ব, বি ভার্বকে আমরা নাউন ফ্রেজ, ক্লাসরুম, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। তো ভালো কথা, ক্লাসরুম একসঙ্গে, তাহলে দাটা হচ্ছে আমাদের আর্টিকেল বা ডিটারমিনার, এইটা হচ্ছে নাউন। তো এইটাও যেমন প্রিপোজিশন তেমনি এইটাও প্রিপোজিশন। এখানে আমার এটা হচ্ছে নিউমেরিয়াল, আর এটা হলো নাউন ফ্রেজ। অ্যান্টিমেরিডিয়ান, এটা আসছে হলো ল্যাটিন থেকে। এটা আমার কার্ডিনাল, আর এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ, এটা আসছে ল্যাটিন থেকে, অ্যান্টিমেরিডিয়ান। দেখেন আফটার দ্য স্টর্ম, ঠিক এই একই টাক্সারে। দেখেন আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম, তাহলে দা এইরকম হবে, সরি, দা কাম
কামস মানে কি শান্ত অবস্থা আসে কখন, এই যে এটা কামটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা আরেকটা নাউন ফ্রেজকে যুক্ত করে যাই, তার আগে লাগবে প্রিপোজিশন। আফটার, ঠিক আছে, দ্য স্টর্ম, আফটার দ্য স্টর্ম। তাহলে কি হচ্ছে, এইটা আমার নাউন ফ্রেজ সাবজেক্ট, ভালো কথা, এইটা আমাদের ভার্ব। এখন এই যে দেখেন অবজেক্ট নিবে কে, ট্রানজিটিভ ভার্ব। কাম তো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ কামিট হয় না, কামিট হয়, কামিট হয় না। যেসব ভার্বের পরে আমরা সাধারণত ইট বসাতে পারবো না, বা হিম, হার, মি এগুলো বসাতে পারবো না, ঠিক আছে, কাম মি হয়, হয় না, তো সেই ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব। তো দেখেন সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে আমার এখানে অবজেক্ট দরকার। তাহলে এই জায়গায় অবজেক্ট নেওয়ানোর জন্য আমার কি দরকার, প্রিপোজিশন। অবজেক্ট না হয় ট্রানজিটিভ ভার্ব, না হয় ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত করে তারপরে আমাকে কি বসাতে হবে, অবজেক্ট। তো অবজেক্ট মানেই ধরে নেব সেটা নাউন ফ্রেজ। সাবজেক্ট মানেও নাউন ফ্রেজ, আবার অবজেক্ট মানেও নাউন ফ্রেজ। অবজেক্ট হয় ট্রানজিটিভ ভার্ব নেবে অথবা প্রিপোজিশন অবজেক্ট নেবে। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে ভবিষ্যতে এই যে সেন্টেন্সের টাকসান নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। তাহলে কি হচ্ছে, আমাদের ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এইটা হলো মূল সাবজেক্ট। এটা ঘুরে গেছে কেন, জোর দেওয়ার জন্য, মানে ঝড়ের পরে এই শান্ত অবস্থা আসে। তো দা কাম, ঠিক আছে, কামস আফটার দ্য স্টর্ম, তো এটা জোরালো, যে ঝড়ের পরেই আসে শান্ত অবস্থা বা স্থির অবস্থা। তো এটা জাস্ট জোরালো, ঠিক এইটার মতোই, যে এ লিটল ভিলেজ লে বিয়ন্ড দ্য রিভার। এগুলো আসলে ইমফ্যাটিক, জোরালো, ইমফ্যাসিস দেওয়ার জন্য এই টাক্সার গুলো, মানে এগুলোকে কি করা হয়, সামনে নিয়ে আসা হয়, ইনভার্সন করা হয়, মানে ইনভার্সন অফ ভার্ব করা হয়, ইনভার্টেড টাক্সার গুলো ইউজ করা হয়। এবার দেখেন হি ওয়েন্ট, এই যে দেখেন হি ওয়েন্ট, তাহলে কি হচ্ছে, এটা তো অবজেক্ট নিতে পারতেছে না, ঠিক আছে, হি ওয়েন্ট, সে গেল, কোথায় গেল, অবজেক্ট নিতে পারতেছে না। তাহলে আমাকে এই যে নাউন ফ্রেজের সঙ্গে, মানে অবজেক্ট নেওয়াতে গেলে, মানে অর্থপূর্ণ বাক্য করতে গেলে আমার দরকার প্রিপোজিশন। কারণ কি বললাম, ট্রানজিটিভ ভার্বের পরে হয় অবজেক্ট আসবে, অথবা ইনট্রানজিটিভ ভার্ব থাকলে তারপরে প্রিপোজিশন বসে তারপরে প্রিপোজিশনের অবজেক্ট আসবে। তাহলে প্রিপোজিশন কি নিয়েছে, নাউন ফ্রেজকে অবজেক্ট নিয়েছে, এটা আমার প্রিপোজিশন। বুঝতে সমস্যা হলে আপনারা বলবেন। কিভাবে দেখেন, মিস্টার কবির ইজ ড্যাশ দ্য কমিটি, তাহলে এটা নাউন ফ্রেজ, দা প্লাস কমিটি বললাম, দা প্লাস নাউন, মানে আর্টিকেল প্লাস নাউন বা ডিটারমিনার প্লাস নাউন। আর্টিকেল কি, ডিটারমিনারের অংশ, ডিটারমিনারের একটা ক্যাটাগরি। তো মিস্টার কবির, তাহলে এই যে দেখেন, আর এটা আমাদের কি ভার্ব, ইজটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, থাকা, যে মিস্টার কবির আসেন, মিস্টার কবির আসেন, কোথায় আছেন, কমিটিতে আসেন। তো কমিটির সদস্য হওয়া বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। এটাই যদি প্রিপোজিশনের নিয়মে আসে, এইভাবে আসলো, ধরেন যে মিস্টার কবির ড্যাশ দা কমিটি, তাহলে অন দা কমিটি অথবা অন অ্যাডভাইজারি বোর্ড, মানে এইরকম যেটাই হোক, যদি কোনো কিছুর সদস্য হিসাবে দায়িত্ব পালন করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন দা বোর্ড, অন দা বডি। পরে আসি আমরা, আনোয়ার জাম্পড, আনোয়ার লাফ দিল, দেখেন এটাও ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এর আগের ওভারটা হচ্ছে প্রিপোজিশন। আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের বুঝতে আর সমস্যা থাকবে না। তাহলে প্রিপোজিশন আইডেন্টিফিকেশন শিখতে গেলে আমাদের জানা দরকার, প্রথম কথা হলো প্রিপোজিশনটা কোথায় দরকার। যেমন দেখেন, ও নো, লেটস অথবা লেট আস টক, let us talk about the topic, the matter বা টপিক যেটা বলেন, the matter, যে চলো বিষয়টা নিয়ে কথা বলি। তো ভালো কথা, let us talk, ঠিক আছে, talk এটা কি ভার্ব, কথা বলা, এটা এক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কোনো বিষয়ে কথা বলা, এই যে আমার এই বিষয়, মানে নাউন ফ্রেজকে কানেক্ট করতে গেলে লাগবে আমার প্রিপোজিশন। তাহলে লেটস টক অ্যাবাউট দ্য ম্যাটার, এই অ্যাবাউটটা প্রিপোজিশন। এখন ডিসকাস যদি করি, দেখেন let's have a talk, TALK, have a talk, ঠিক আছে, about the matter, যা ঘোড়ার ডিম হোক গা। তাহলে দেখেন আগে আমরা কি বললাম, লেটস টক অ্যাবাউট দ্য ম্যাটার অথবা লেটস হ্যাভ এ টক অ্যাবাউট দ্য ম্যাটার।
তাহলে এই জায়গায় আমরা কি করলাম, এই যে টকটাকে নাউনে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পরবর্তী এই যে যুক্ত করতে গেলে নাউন ফ্রেজের সঙ্গে আমাদের লাগবে প্রিপোজিশন। এখন দেখেন এটাকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা দেখেন, লেটস ডিসকাস দ্য মেথড। তো ওখানে কি ছিল, টকটা ইনট্রানজিটিভ ভার্ব, আর এখানে ডিসকাসটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। কি চলো বিষয়টা আলোচনা করি, তাহলে এরপরে আমরা সরাসরি অবজেক্ট বসাতে পারতেছি। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা কি করব, প্রিপোজিশন ব্যবহার করব, প্রিপোজিশনের সাথে নাউন ফ্রেজ হিসেবে অবজেক্ট যুক্ত করব। আর ট্রানজিটিভ ভার্ব হলে সরাসরি অবজেক্ট বসবে, সেক্ষেত্রে আমাদের হবে জিরো প্রিপোজিশন। যখন প্রিপোজিশনের ব্যবহার হয় না সেই জায়গায় যে মানে ইউজটা নাই, ওটাকে আমরা বলি জিরো প্রিপোজিশন। নেক্সট, ফোন আছে, ফোনে তো কিছুই দেখতে পাচ্ছি না, হাতে নামাই আইফোন। আইফোনটা আসলে ফালতু একটা ফোন, মানুষ এটা কেন ব্যবহার করে সেটাই বুঝি না। আমার কাছে চরম ফালতু এবং কাজের ফোন মনে হয় আইফোন। আসলে বাঙালি আমরা হুজুগে চলি, এর এই মানে যে সুযোগ সুবিধা এটা আমাদের পক্ষে ব্যবহার করাটা খুব টাফ। ডিসকাসের পর প্রিপোজিশন বসে না, হ্যাঁ ডিসকাস ট্রানজিটিভ ভার্ব, কিন্তু টক হলে অ্যাবাউট লাগবে, ওই একই বিষয়। ওই যে ট্রানজিটিভ হলে আমার লাগতেছে না, ইনট্রানজিটিভ হলে তার অবজেক্ট যুক্ত করতে প্রিপোজিশন আনতে হবে, কারণ প্রিপোজিশন অবজেক্ট নাই, অবজেক্ট নাই ট্রানজিটিভ ভার্ব আর প্রিপোজিশন। ক্যামেরা কি ঘোলা ঘোলা আসে সেটাই তো বুঝি না। তাহলে আমরা পরের ফেজে যাই। এই যে এইগুলো টাক্সার গুলো খেয়াল রাখবেন, তাহলে আপনাদের প্রিপোজিশন আইডেন্টিফিকেশন আর সমস্যা হবে না। এই যে দেখেন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্লুরাল কমন নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ, পূর্বে প্রিপোজিশন বসে। নান বাট দা ব্রেভ, ভালো কথা, যা পারে তাই হোক। এখানে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ, মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই যে দা সিভিল ল, দা গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। তাহলে কি হয় দেখেন, লেট মি, ধরেন লেট মি টেল ইউ এ স্টোরি, লেট মি টেল ইউ এ স্টোরি অ্যাবাউট এ গুড বয়, এ স্টোরি, দেখেন স্টোরি অ্যাবাউট এ গুড বয়, অ্যাবাউট এ গুড বয়, একটা ভালো ছেলে সম্পর্কে একটা গল্প বলি। তাহলে এখানেই দেখেন, লেট মি টেল ইউ, লেট মি টেল ইউ এ স্টোরি, লেখা বুঝতে না পারলে লাভ নাই, টেল ইউ এ স্টোরি অ্যাবাউট এ গুড বয়। এখন আমরা এখানে লেট মি মানে তোমাকে একটা গল্প শোনাই, সেটা কি দেখেন, টেল এর পরে আমি কি করলাম, এইটা অবজেক্ট এইটা অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব। যে সকল ট্রানজিটিভ ভার্বের দুইটা অবজেক্ট থাকে এদেরকে আমরা বলি ডাই ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা একটা সরাসরি যেটা আসে কি দ্বারা যেটা আমরা উত্তর পাই সেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা দুইটা থাকলে সাধারণত কাকে বা কোথায়, ঠিক আছে, হুম, এই সেন্সে আমরা সেটা ব্যক্তি হোক বস্তু হোক, এই সেন্সে এখানে কাকে বলতে যে শুধু ব্যক্তি হবে তা না, বস্তুবাচক কিছুও হতে পারে, বস্তুবাচক কিছুও হতে পারে। তো এক্ষেত্রে এটা আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে ভার্বের, প্রথমটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, পরেরটা ডাইরেক্ট অবজেক্ট, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, এই যে আমরা অবজেক্ট, পরবর্তীতে আমরা যুক্ত করতে গেলাম এই গুড বয়কে, তাহলে এখানে আমাদের প্রিপোজিশন লাগবে। দেখেন দা মোরাল ল, এইটা দা মোরাল ল, ডিটারমিনার বা আর্টিকেল, তারপর কি আছে আমাদের অ্যাডজেক্টিভ
নাউন, একই কথা। এটা ইনট্রানজিটিভ ভার্ব, ইজটা সাধারণত মনে রাখবেন এটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন ইট ইজ আই, এটা গ্রামাটিক্যালি, এটা ফর্মাল, এটা ফর্মাল। পরীক্ষায় আমাদের বি ভার্বের পরে কি লাগে? বি ভার্বের পরে লাগে সাবজেক্ট ফর্ম। স্পোকেনের ক্ষেত্রে কিন্তু আপনি অবজেক্ট ফর্ম ব্যবহার করতে পারবেন। ইটস মি, এটা আমি করছি। হুজ ডান ইট, কে এটা করছে রে? ইটস মি, এটা স্পোকেনে। কিন্তু ফর্মাল রাইটিং এ এখানে আপনার বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম লাগবে। ইট ইজ আই হু হ্যাভ ডান ইট, আমি এইটা করছি, ইট ইজ আই। এই সেন্টেন্সটাকে বলা হয় ক্লেভ সেন্টেন্স। যে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, দেখেন আই হ্যাভ ডান ইট, আমি এইটা করছি, আই হ্যাভ ডান ইট। এখানে জোর নাই যে আমি এটা করছি, কিন্তু আমি জোর দিয়ে বলতেছি যে এটা আমি করেছি, ঠিক আছে? ইট ইজ আই, তখন আমাদের এই যে ইট ইজ আই হু হ্যাভ ডান ইট। এই যে দেখেন ইট ইজ আই হু হ্যাভ ডান ইট, জোর দিলাম আই হু হ্যাভ ডান ইট, বলতেছি আমি তোমার শিক্ষক, আই এম ইয়োর টিচার। এটা সিম্পল, মানে কোনো এখানে ফোর্স নাই। কিন্তু যখন বলছি ইট ইজ আই হু এম ইয়োর টিচার, ইট ইজ আই হু এম ইয়োর টিচার, অথবা আই এম দ্য পারসন হু ইজ ইয়োর টিচার, আই এম দ্য পারসন, এভাবে আমরা ইট ইজ আইও বলতে পারি, অথবা আই এম মানে সাবজেক্ট এনে দা পারসন ইউজ করা যায়। সেক্ষেত্রে আবার ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন ইট ইজ আই, ঠিক আছে, হু হ্যাভ ডান ইট, অথবা এইভাবে ব্যবহার করতে পারি আই এম দ্য পারসন হু হ্যাজ ডান ইট। এই যে পারসনের কারণে হু হ্যাজ হয়ে গেল, হ্যাজ ডান ইট, ঠিক আছে? তো একটা সিম্পল সেন্টেন্স যে আই হ্যাভ ডান ইট, এই যে জোর দেওয়ার জন্য এই সেন্টেন্স গুলাকে বলা হয় ক্লেভ সেন্টেন্স। ক্লেভ সেন্টেন্স বুঝেন তো? যেমন বলা হচ্ছে দেখেন এ চাইল্ড নিডস, অনেক সময় আর্টিকেল আসে, এই জায়গায় কি বসবে? এ বসবে। নিডস লাভ, আসছে এই প্রশ্নটা। এখন আমি জোরালো করতেছি যে একটা শিশুর কি দরকার? ভালোবাসা দরকার। তাইলে আমি এইভাবে লিখতে পারি হোয়াট, এই যে দেখেন এ চাইল্ড নিডস, একটা শিশুর কি দরকার? ইজ লাভ। এইটাও কিন্তু ক্লেভ সেন্টেন্স, এইটাও ক্লেভ সেন্টেন্স। যেগুলো সেন্টেন্সে আসলে জোর দেওয়া হয়, ক্লেভ সেন্টেন্স থেকেও কিন্তু কোশ্চেন হয়, মাস্টারের ক্লজ অংশে দেখিয়েন। তো যাক, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। তাহলে যে বিষয়টা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রেপোজিশনের পরে থাকবে হচ্ছে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ মানে মূলত অবজেক্ট। প্রেপোজিশন কি নাই? অবজেক্ট নাই। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নাই, আর প্রেপোজিশন অবজেক্ট নাই। আশা করি যা আপনাদেরকে বলা হলো এটা যদি একটু মাথায় রাখেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর লাইফ টাইম কখনো কোনো ধরনের কনফিউশন বা প্রবলেম ইনশাল্লাহ হবে না। এখানে কোশ্চেন করছে হি স্টুড রাইট বিফোর মি, এখানে রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। প্রেপোজিশনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ট্রেডিশনাল গ্রামারের নিয়ম ছিল যে অ্যাডভার্ব মডিফাই করবে কাকে? এ মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে আর অ্যাডভার্বকে। কিন্তু না, এটা মডার্নে এসে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে? আগে ছিল নাউন প্রোনাউনকে করতে পারবে না, এখন মডার্নে নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে, তারপরে আপনার প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, ভার্বকে পারে, অ্যাডজেক্টিভকে পারে, অ্যাডভার্বকে তো করতে পারেই। তাহলে নাউন প্রোনাউন প্রিপোজিশন কেউ পারতেছে? একজন জিজ্ঞেস করছে এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার আমরা দেখি এটার কত ছিল, 230। এই যে দেখেন প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন বসে, ভালো কথা, কারণ এটা অবজেক্ট। এই যে দেখেন ডোন্ট টক লাইক দ্যাট, ডোন্ট টক, কথা কইও না, ভালো কথা। এটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্যাটটা কি? এটা অবজেক্ট। তাহলে আমার কি লাগবে? এখানে প্রেপোজিশন লাগবে। এই দ্যাটটা প্রোনাউন এবং এটা নাউন ফ্রেজ। ইন্ডিভিজুয়াল প্রোনাউন হলে মনে রাখবেন সেটা নাউন ফ্রেজ। এখানে দেখেন হি স্যাট, সে বসলো। এই যে মিটা প্রোনাউন, এটা কি? অবজেক্ট। এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট কি নাই? অবজেক্টের আগে কি বসে? মানে প্রেপোজিশন। হয় ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, অথবা প্রেপোজিশনের পরে অবজেক্ট বসবে। তো যেহেতু এইটা আমাদের ট্রানজিটিভ ভার্ব না, তার মানে এটা প্রেপোজিশন। তাহলে সহজ কথা হচ্ছে প্রেপোজিশন আমরা দেখবো যে অবজেক্টের আগে, মানে নাউন ফ্রেজের আগে। সেটা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয় এটা আমরা দেখে আসলাম।
আর একটা বিষয় সেটা হচ্ছে প্রোনাউন গুলো, কোনো প্রোনাউন যদি বসে তাহলে দেখবো তার আগে ট্রান্সিটিভ ভার্ব আছে নাকি ট্রান্সিটিভ ভার্ব ছাড়া অন্য কোনো ওয়ার্ড আছে। ট্রান্সিটিভ ভার্ব ছাড়া অন্য যদি ওয়ার্ড থাকে সেটা যদি সুস্পষ্টভাবে অ্যাডভার্ব না হয়, মানে ওইটাকে মডিফাই না করে। যেমন দেখেন হি ইজ অনলি 6, তার বয়স মাত্র 6। এখানে দেখেন হি ইজ অনলি 6, তো অনলি কে কি আমি প্রিপোজিশন বলতে পারবো? পারবো না। কেন? এখানে 6টা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ অনলি 6 তার মানে এটা অ্যাডভার্ব, তার মানে এটা অ্যাডভার্ব। এটা কিন্তু নাউন ফ্রেজ না, আমার এটাও দেখতে হবে। যেমন দেখেন হি ইজ বাট এ চাইল্ড, কিছু ব্যতিক্রম আছে, সে তো শিশু বই আর কিছু না। এখন বাটকে যদি বলেন এটা প্রিপোজিশন না, এটা প্রিপোজিশন না, এটা কিন্তু অ্যাডভার্ব। এখানে বাটের সেন্সটা কি? যে সে তো সবে তো শিশু, অনলি সেন্সে। সেন্সটাও ইম্পর্টেন্ট। মানে নর্মাল রুল শিখে যদি আপনি মনে করেন শিখে গেছি তা না, এক্সেপশন আছে। এক্সেপশন কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা দেখি, দেখেন প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন পার্সোনাল প্রোনাউন হলে অবজেক্ট ফ্রম বসে। অবজেক্ট ফ্রম কেন বসবে? ওই যে বললাম ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, মানে প্রোনাউন হলে অবজেক্ট ফ্রম লাগবে, অথবা প্রিপোজিশন হলে প্রিপোজিশন অবজেক্ট নয় অবজেক্ট ফ্রম লাগবে। এই কারণে প্রিপোজিশনের পরে অবজেক্ট ফ্রম লাগে। এখানে দেখেন হি স্যাট নেক্সট মি, এইটা প্রোনাউন। ইন দা ক্লাস এইটাও প্রিপোজিশন, এখানে ইনও প্রিপোজিশন, নেক্সটও প্রিপোজিশন। দেখেন কাম এন্ড সিট বাই মি, এটা প্রোনাউন, ভালো কথা। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তো ভালো কথা। হিম অবজেক্টিভ, তার মানে এটা প্রিপোজিশন। দেয়ার ইজ নান, ঠিক আছে। টু লুক আফটার, এ টু কিন্তু প্রিপোজিশন না, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। এভরিওয়ান ওয়াজ দেয়ার বাট হিম। এই যে দেখেন হি স্টুড বিফোর মি, ভালো কথা। তাহলে সে দাঁড়িয়েছিল, এটা ইনট্রান্সিটিভ ভার্ব। এটা আমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম, তার মানে আমার যুক্ত করার জন্য প্রিপোজিশন দরকার। দেখেন হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, ভালো কথা। এখন আপনি যদি বলেন যে এইটা, ঠিক আছে, এইটা কি আমাদের নাউন ফ্রেজ, ভালো কথা, এটা আমাদের নাউন ফ্রেজ। তাহলে এটা কি প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব। এটা ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম সেটা দেখেন। যে হি ওয়াজ, এই জায়গাতে আমাদের কিন্তু এটুকু কানেক্টেড, যে সে 1 মিটার আমার থেকে দূরে ছিল, ঠিক আছে। এইটা একে যুক্ত করেনি, একে মডিফাই করছে, যে মাত্র 1 মিটার সে ছিল। বিভার্ব মানে থাকা, সে ছিল কোথায় ছিল? আমার সে, ঠিক আছে, 1 গজ দূরে ছিল, তো মাত্র 1 গজ। এখন ভালো কথা, আমি যদি অনলি নাও দিই, দেখেন এটা কেটে দিই, তাতেও প্রভাব পড়বে না। যে হি ওয়াজ এ ইয়ার্ড অফ মি, সে আমার সে 1 গজ দূরে ছিল। যদি একবার হয় সেক্ষেত্রে যদি আমরা এটা বাদ দিয়ে দিই কোনো প্রভাব পড়বে না। আর যদি প্রিপোজিশন হয় তাহলে সুযোগ নাই। দেখেন সেন্টেন্সটা রং হয়ে যাচ্ছে। হি স্টুড বিফোর মি, এখন যদি বিফোর না থাকে হি স্টুড মি হবে? হবে না। তাহলে যদি একবার হয় সেটা আমরা বাদ দিয়ে সেন্টেন্স তৈরি, মানে সেন্টেন্সটা অর্থপূর্ণ করতে পারবো, কিন্তু জোরালো হবে না। কিন্তু প্রিপোজিশন হলে প্রিপোজিশন বাদ দিয়ে অর্থ হবে না। এটাও আরেকটা সহজ কৌশল। পরের কোশ্চিনে আমরা যাই। একটা পড়াতে যায় কত সময় লাগলো? 12টা বেজে গেছে। নেক্সট একটা বিসিএস এর কোশ্চেন আছে, টেল মি। এই যে টেল মি বললাম, ভার্ব অফ ডাবল অবজেক্ট। এখন দেখেন কিভাবে কাজে লাগে। আমরা এখানে ওকে করি। দেখেন টেল মি ফ্র্যাঙ্কলি, ফ্র্যাঙ্কলি। তাহলে এই যে এটা মডিফাই করলে এটা, ঠিক আছে, সোজাসুজি বলো বা স্পষ্ট ভাবে বলো বা খোলাখুলি ভাবে আমাকে বলো, মানে বলো খোলাখুলি ভাবে। এখন টেল কয়টা অবজেক্ট নাই? এটা ভার্ব অফ ডাবল অবজেক্ট। টেল দুইটা নিবে। যে টেল মি দা স্টোরি, আমাকে বলো, টেল মি দা স্টোরি, অথবা আমাকে সত্যটা বলো, টেল মি দা ট্রুথ। তাহলে টেল মি ফ্র্যাঙ্কলি, এই ফ্র্যাঙ্কলি অ্যাডভার্বকে আমরা বাদ দিই। মনে রাখবেন অ্যাডভার্বকে আমরা মুছে দিতে পারবো। তারপর অ্যাডভার্ব না থাকলে কোনো সমস্যা নাই, যেটা শিখালাম। অ্যাডভার্বকে ফ্র্যাঙ্কলি, তো এটাকে ধরেন আমরা কেটে রাখলাম। টেল মি হোয়াই ইউ ডিড দিস। দেখেন
Why you did this? Tell me. এখানে ধরেন আমি ব্যবহার করলাম দা ট্রুথ। টেল মি দা ট্রুথ, যে আমাকে সত্য কথা কও, আমাকে সত্য কথা কও, আমাকে সত্যটা বলো। এখন তাহলে কি হচ্ছে, টেল একটা নিচে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা নিচে ডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন বললাম, এই যে দেখেন দা আছে মানে ডিটারমিনার আছে, টেল মি দা ট্রুথ। তাহলে ভার্ব অফ ডাবল অবজেক্ট কি করবে দেখেন, আক্স দুইটা অবজেক্ট নিবে, হি আক্স মি এ কোশ্চেন অথবা আক্সড হিম দা কোশ্চেন। তাকে কি করো, প্রশ্নটা জিজ্ঞাসা করো। আগে এগুলো বুঝে নেন, তারপরে বুঝাচ্ছি। আক্স হিম দা কোশ্চেন, তাহলে কি হচ্ছে, এই যে আক্সের পরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। এখন ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজের পরিবর্তে, নাউনের পরিবর্তে আমরা নাউন ক্লজ ব্যবহার করতে পারি। ইকুইভ্যালেন্ট তো বুঝেন, নাউনের পরিবর্তে কি বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে। জেরান্ড যেহেতু নাউন ইকুইভ্যালেন্ট, জেরান্ডিয়াল ফ্রেজ বা বসতে পারে। ইনফিনিটিভ নাউন ইকুইভ্যালেন্ট, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। তারপরে নাউন ক্লজ বসতে পারে। তাহলে দেখেন আক্স ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টের জায়গায় ক্লজ বসতে পারে। তাহলে টেল ভার্ব অফ ডাবল অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমার এই অ্যাডভার্বকে কেটে দিতে পারতেছি। এখন এই জায়গায় লিখবো ডাইরেক্ট অবজেক্ট, জি হোয়াই, দেখেন ইউ ডিড ইট। টেল মি হোয়াই ইউ ডিড দিস, তাহলে দেখেন হোয়াই ইউ ডিড দিস, ঠিক আছে, যে তুমি কেন এটা করছো। তাহলে দেখেন টেল মি, এখন আমাকে বলো এই জায়গায় কি, যে তুমি এটা কেন করছো, ঠিক আছে। টেল মি সামথিং, আবার বলি দেখেন STH মানে সামথিং। টেল মি সামথিং, আস্ক হিম সামথিং বা আস্ক হিম দা কোশ্চেন। তাহলে এখন আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করো, দেখেন when he will come, অথবা ask him, ঠিক আছে, where he lives, এগুলো কি ক্লজ, এই যে WH ওয়ার্ড যেটাই থাকুক। তাহলে মনে রাখবেন ভার্ব অফ ডাবল অবজেক্টের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট যেটা, হোয়াট এর উত্তর যেটা আসবে, ঠিক আছে, ব্যক্তিবাচক যেটা, এটা বাদ দিয়ে, ঠিক আছে, পরে যে ক্লজটা থাকবে ভার্ব অফ ডাবল অবজেক্টের ক্ষেত্রে এটা অবশ্যই নাউন ক্লজ, হোয়াই ইউ ডিড দিস। তার মানে এই যে দেখেন টেল মি এ স্টোরি অথবা টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ফ্যাক্ট। তাহলে আশা করি আপনাদের আর ওইটা নিয়ে বুঝতে সমস্যা না, এরপরে সহজেই বুঝতে পারবেন। তারপরে কি আছে, কালকে আমি বাদ গিয়েছিল, হ্যাঁ আরো আছে দেখেন। উই মেট মেধা ক্যারিং এ বুকে অফ রেড রোজেস, উই মেট মেধা, দেখেন ক্যারিং এ বুকে, উচ্চারণ কিন্তু বুকে, BOUKEUET, টি এর উচ্চারণ হয় না, এটা ফ্রেঞ্চ থেকে আসছে, টি সাইলেন্ট। বুকে অফ কি রোজেস, রেড রোজেস, খেয়াল রাখবেন রোজটা কিন্তু স্পেসিফিক কমন নাউন, ফ্লাওয়ারও কমন নাউন, রোজও কমন নাউন। রোজকে বলা হয় স্পেসিফিক কমন নাউন। তেমনি কোনো পাখি, তেমনি কোনো ফিশ, এগুলা যেমন হিলসা কোয়ান আর মিডকা কোয়ান, যেটাই কোয়ান, রুই কোয়ান, এই নামগুলা কিন্তু কমন নাউনই, প্রপার হবে না। এলিফ্যান্ট, ভালো কথা। অ্যানিমালটা কি নাউন, কমন নাউন, এটা জেনারেল কমন নাউন, জেনারেলাইজড। আর এলিফ্যান্ট যদি বলেন, টাইগার, এইগুলা কিন্তু হচ্ছে স্পেসিফিক কমন নাউন, এগুলো কিন্তু কোনোভাবেই প্রপার নাউন না। তো ভালো কথা, কমন নাউন হলে এই যে দেখেন প্লুরাল হবে, রোজেস, রেড রোজেস, লাল গোলাপ। তাহলে বুকেই এর উচ্চারণ কিন্তু বুকেট না, বুকেই বা বুকেই,
তাহলে দেখেন উই মেট মেধা ক্যারিং, তো এইটা আমাদের জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখবেন ভার্বের অবজেক্টের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ইন জেনারেল সাধারণত কি হয়, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিভাবে? এখানে দেখেন মেধা, এখানে আমরা যদি হু ইজ বসাতে পারি, দেখেন হু ইজ ক্যারিং, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। উই মেট মেধা, তখন এই যে যত এটা মেট আছে তাহলে হু ওয়াজ পাস্ট টেন্স হবে, হু ওয়াজ ক্যারিং এ বুকে অফ রেড রোজেস। তাহলে কি হচ্ছে, বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সাধারণত বি ভার্বের পরে কন্টিনিউয়াস টেন্স যদি আসে, চলমান কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে এই ভার্ব প্লাস আইএনজিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আবার এইটা ভাবেন না, দেখেন মাই জব ইজ, এখানে খেয়াল করেন জব ইজ, এটাও কিন্তু বি ভার্ব। রাইটিং বুকস, বই লেখা, রাইটিং বুকস আমার, তাহলে এই যে রাইটিং বুকস, এখন আপনি যদি বলেন যে এখানে কিন্তু চলমান কিছু বুঝায়নি, এটা চলমান না, স্বাভাবিক আর কি, আমার কাজ হচ্ছে বই লেখা, এখানে চলমান কিছু না, বই লেখা এটা সাধারণ বিষয়। হি ইজ রাইটিং বুক, সে বই লিখতেছে, ঠিক আছে, হি ইজ রাইটিং এ বুক, ভালো কথা, কিন্তু সে বই লিখতেছে, তারটা চলমান, এটা আমার কাজ। ঠিক আছে, কিভাবে দেখেন আপনাদেরকে আমি ইংরেজি পড়াই। তাহলে মাই জব ইজ টু টিচ ইউ ইংলিশ, মাই profession is teaching English, ইংরেজি শেখানো, টিচিং ইংলিশ। তাহলে এই যে ইজ টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানো, ঠিক আছে, মানে স্বাভাবিক বিষয়। তো এটা কি, এইটা হলো জেরান্ড, ঠিক আছে, চলমান যেহেতু বুঝায়নি, এইটা কিন্তু আমাদের জেরান্ড। এই যে বি ভার্বের পরে যে ভার্ব প্লাস আইএনজি থাকলে আপনার কন্টিনিউয়াস টেন্স হবে তা কিন্তু না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে কি হলো, উই মেট মেধা, দেখেন উই মেট মেধা ক্যারিং এ বুকে অফ ড্যাশ ড্যাশ, তাহলে ক্যারিংটা, তাহলে সাবজেক্ট আমরা এইভাবে দেখি, সাবজেক্ট ভিটি ট্রানজিটিভ ভার্ব, ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে দেখেন, এই যে দেখেন উই স হিম, আমরা তাকে বাইরে যেতে দেখলাম, গোয়িং আউট অথবা বাইরে হাঁটতে দেখলাম, ওয়াকিং আউট আমরা তাকে বাইরে, তাহলে কি হচ্ছে, এই যে দেখেন সাবজেক্ট, ঠিক আছে, ভার্ব অবজেক্ট, এই যে গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ওয়াকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো জেরান্ড না। এর একটা ব্যতিক্রম আছে, সেটা স্টপের ক্ষেত্রে। এই জায়গায় একটা ভার্ব মানে ব্যতিক্রম, সেটা শুধু স্টপ, কারণ এক্ষেত্রে ফর্ম থাকে, কন্টিনিউয়াস টেন্স হবে না। দেখেন আই ক্যান নট স্টপ, দেখেন স্টপ হিম টকিং টু দ্য মিডিয়াতে কথা বলা, আমি তার, দেখেন আই ক্যানট স্টপ হিম, ঠিক আছে, এখানে কিন্তু হু ইজ হবে না, হু ইজ টকিং হবে না, কিন্তু দেখেন হু ইজ টকিং হবে না, হু ইজ টকিং টু দ্য হবে না, এখানে কি হবে, হিম ফ্রম লাগবে, এখানে উজ্জ্বল আছে ফ্রম, দেখেন আই ক্যান নট স্টপ হিম, ঠিক আছে, টকিং টু দ্য মিডিয়া, টকিং, তাহলে স্টপের পরে অবজেক্ট, এরপরে যদি আইএনজি থাকে তাহলে সেইটা কি হবে, সেইটা হবে জেরান্ড। এই একটাই ব্যতিক্রম, কারণ তার আগে ফ্রম থাকে। একইভাবে দেখেন, এই যে দেখেন আই ক্যান নট স্টপ হিম ফ্রম, এই যে ফ্রমটা আমি উজ্জ্বল রাখলাম, লিখে আমি লিখতেছি স্টপ হিম রাইটিং অন ফেসবুক, তাহলে এই যে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা যদি স্টপ হয়, স্টপের ক্ষেত্রে এই যে দেখেন স্টপের পরে সরাসরি জেরান্ড বসে, অবজেক্ট থাকলেও তারপরেও জেরান্ড বসে, কারণ এর আগে প্রিপোজিশন ফ্রম উজ্জ্বল থাকে। ঠিক আছে, আরো কিছু উদাহরণ দিই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখেন ইউ কান্ট স্টপ people
তাহলে দেখেন কি করতে পারেন, সেইং। ঠিক আছে, হোয়াট দে থিঙ্ক, হোয়াট দে থিঙ্ক মানে তারা যা ভাবে লোকজনকে সেইটা। তাহলে এখানে পিপুল হু আর সেইং হবে না, মানে তুমি লোকজনকে থামাতে পারবে না। ঠিক আছে, কি বলা থেকে, তারা যা ভাবে সেইটা বলা থাকে। এর আগে তাহলে ফ্রম উজ্জ্ব থাকতেছে, প্রেপোজিশন ফ্রম সেইং হোয়াট দে থিঙ্ক। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের জেরান্ড। মানে কি ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সর্ব অবস্থাতে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এক্সেপশন শুধু একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টপের ক্ষেত্রে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নাই। যে এটিওতে আসছিল কি, এটাই সব প্রকাশনে ভুল উত্তর দিয়েছে। সেটা অগ্রদূত হোক আর এই ঘোড়ার ডিম ওই ঘোড়ার ডিম, অনেকেই ভুল উত্তর দিয়েছিল। সেটা হলো উই স হিম ওয়াকিং আউট, ওয়াকিং আউট। তাহলে ওয়াকিং জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। এটা কিনা জেরান্ড না, অথচ অগ্রদূত বা অন্যরা এটা ভুল উত্তর দিয়ে জেরান্ড দিয়েছে। তো এটাই হলো বিষয়। তাহলে কি হচ্ছে, অবজেক্টের পরে মনে রাখবেন। তাহলে কি হচ্ছে, কোশ্চেনটা ছিল উই স হিম ওয়াকিং আউট। তার মানে কি, উই স হিম আমরা দেখলাম, when he was walking out। দেখেন এটাকে আমরা যদি সহজভাবে সাজাই তাহলে কি হচ্ছে, উই স হিম ওয়াকিং আউট। এটাকে আমরা যদি এভাবে সাজাই, সরি, আই স হিম, আই স হিম when, ঠিক আছে, he was walking out, continuous tense, he was walking out। তাহলে দেখেন এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তবে এখানে একজন একটা কথা বলছে, আপনাদেরকে রিপিট করি। ওই যে ইট দিয়ে তো আমরা রিপ্লেস করবো, আমি ইটের কথা কেন বলি না, বললেই পারতাম, কিন্তু সমস্যা এটা যে টেল মি দ্যাট, ওইটা আমাকে বলো, বা টেল মি ইট, ও যেটা বলছে যে আমাকে ইহা বলো, এটা জোরালো হয় না। প্রোনাউন বসানো গেলেই টেল মি দ্যাট, টেল মি দ্যাট মানে দ্যাট, দ্যাট মানে হোয়াই, দ্যাট ইকুয়াল টু হোয়াই ইউ ডিড দিস, হোয়াই ইউ ডিড দিস, ওই যে একই কথাই, টেল মি ইট অথবা টেল মি দ্যাট, যে ওইটা আমাকে বলো। কি বলবে, টেল মি, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি, এই যে দ্যাট। তাহলে এই দ্যাট ইকুয়াল টু ফ্র্যাঙ্কলি, প্রশ্ন ছিল ফ্র্যাঙ্কলি, একই বিষয়। টেল মি ইট অথবা টেল মি দ্যাট না বলে টেল মি ফ্র্যাঙ্কলি। ফ্র্যাঙ্কলি অ্যাডভার্ব হলে আমরা বাদ রাখতে পারি, কারণ এটা সেন্টেন্সে এমফাসিস করার জন্য। তাহলে এই দ্যাট বা ইট ইকুয়াল টু হোয়াই ইউ ডিড দিস, তার মানে এইটা প্রোনাউন, ঠিক আছে। এরা মানেই নাউন ফ্রেজ, ঠিক আছে। ইট দিয়ে রিপ্লেস করা গেলেই সেটা নাউন ক্লজ। এগুলো পুরান সূত্র, আমি শর্টকাটে যাই না। আমি নিজেই বই লিখে রাখছি, কিন্তু ইট দিয়ে অনেক ক্ষেত্রে মেলানো যায় না, শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায়। কিরকম দেখেন, এই যে এটা উই রিড, উই রিড, উই রিড দ্যাট, উই মে লার্ন। আমরা যাতে শিখতে পারি, অথবা উই লার্ন, অথবা উই ইট, উই ইট আমরা খাই, দ্যাট উই লিভ, উই লিভ বা উই ক্যান লিভ, এই জায়গায় আমরা কেন ব্যবহার করতে পারি। তো ভালো কথা, এই যে দ্যাট, দ্যাট উই মে লার্ন। তো এই যে রিড, রিড ইটও হয়, ইট ইটও হয়, যেটা খাও। কিন্তু এই দ্যাট মানে দ্যাট না, এই দ্যাট মানে হলো সো দ্যাট। সো দ্যাট এর পরিবর্তে এই দ্যাট, যে আমরা পড়ি যাতে, আমরা শিখি, আমরা খাই যাতে। তো এই দ্যাটটা হলো পিওর দ্যাট না, ঠিক আছে। এর আগে সো আছে, সো দ্যাট এর পরিবর্তে দ্যাট। এগুলো আসলে বুঝার ব্যাপার আছে। কেটা জানি কইছে প্রেপোজিশন প্লাস জেরান্ড হয়।
আরে ভাই একই কথাই, ট্রানজিটিভ ভার্বের পরে যদি আপনার ভার্ব প্লাস ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগে, অবজেক্ট লাগে, তো অবজেক্ট কি হয়, জেরান্ড যদি হয় তাহলে সেটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে জেরান্ড। এই যে দেখেন আই লাইক, ধরলাম আই লাইক রিডিং বুকস, আই লাইক রিডিং, আই লাইক রিডিং, আমি পড়া পছন্দ করি। এখন ভালো কথা, আই এম ফন্ড অফ, এই যে অফ ব্যবহার করলাম, অফ রিডিং, ঠিক আছে। দেখেন আই হ্যাভ অবজেকশন, I object to reading the book, আমি আপত্তি জানাই। তো একই কথাই আমি আপত্তি জানাচ্ছি। ভালো কথা, এখানে দেখেন আই লাইক রিডিং, আই লাইক ইট, ইটের পরিবর্তে বসানো আই এম ফন্ড অফ রিডিং, রিডিং বুক যা পারে তাই হোক। এই যে ফন্ড অফ মানে কি, আই এম ফন্ড অফ ইট, এটা আমি পছন্দ করি। তো ভালো কথা, একই কথাই। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি মানে কি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি মানে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ বসে, তো ভার্ব প্লাস আইএনজি বসলেও সেটা কি হবে, সাধারণত এর কিছু এক্সেপশনাল আছে, দেখতে হবে যে ওইটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে কিনা। যেমন দেখেন হি ইজ engaged in writing books, engaged এর পরে engaged এর পরে ইন বসতেছে, ভালো কথা। তাহলে এটা প্রিপোজিশন, ঠিক আছে। সে জড়িত, কিসে জড়িত, এই যে দেখেন রাইটিং বুকস, তাহলে এখানে রাইটিংটা হচ্ছে, তাহলে এটা যদি আমাদের প্রিপোজিশন, এটা আমাদের প্রিপোজিশন রাইটিং বুকস, তাহলে এটা পুরোটাই নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের সামনে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা অবশ্যই জেরান্ড। যেমন দেখেন হি স্টার্টেড, হি স্টার্টেড, তাহলে স্টার্টটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ধরেন টিচিং হ্যামলেট, টিচিং হ্যামলেট বা টিচিং ইংলিশ, এখানে দেখেন স্টার্ট ইট, স্টার্ট ইট হচ্ছে, এই যে কি ইট মানে হলো টিচিং হ্যামলেট, এটা জেরান্ডিয়াল ফ্রেজ, এটা পুরোটাই নাউন ফ্রেজ। এর অবজেক্ট, ঠিক আছে। আর এটা যত ট্রানজিটিভ ভার্ব, টিচ, টিচ আস ইংলিশ, আমাদেরকে ইংরেজি শেখান, ইংরেজি পড়ান, তো এইটা আবার অবজেক্ট নিয়েছে এইটাকে, হি টিচেস ইংলিশ, সে ইংরেজি পড়ায়, হি টিচেস হ্যামলেট। তো এই যে দেখেন এইটার অবজেক্ট এইটা, এইটার অবজেক্ট এইটা, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ নন ফাইনাইট এর মধ্যে আছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। একজন কোশ্চেন করছেন উই রিড দ্যাট উই ক্যান লার্ন, হ্যাঁ দ্যাট উই ক্যান লার্ন, এই ভালো কথাই, ঘোড়ার ডিম, তখন কি হচ্ছে অ্যাডভার্বিয়ালি তো হবে, কারণ ওইটা নাউন ক্লজ না। দেখেন আরো কোশ্চেন আছে। কোশ্চেনটা কি, এই যে ওয়ান অফ এর বিষয়টা, ওয়ান অফ মাই সিস্টার্স, ওয়ান অফ মাই, তো আমাদের নিয়মটা হচ্ছে দেখেন অনেকের মধ্যে এক, অনেকের মধ্যে একজন, মধ্যে একজন, তাহলে আমরা ব্যবহার করি ওয়ান অফ এর পরে, এখন যেই অনেক কারা, তাহলে দেখেন আমার বোন, ওয়ান অফ মাই সিস্টার্স, আমার একজন বোন না, ঠিক আছে। তাহলে দেখেন
ওয়ান অফ মাই সিস্টার্স, সেটা দিচ্ছি ইজ এ নার্স, ইজ আ নার্স। তো এই জায়গায় দেখেন আমার বোন সংখ্যা অবশ্যই একের বেশি, 2 জন হতে পারে, 3 জন হতে পারে। যদি আমার বোন মাত্র 1 জন হতো তাহলে আমি সরাসরি একজন বোন হলে বলতাম মাই সিস্টার ইজ এ নার্স, মাই সিস্টার ইজ আ নার্স। এরকম স্পেসিফিক বলতে পারতাম, এরকম স্পেসিফিক বলতে পারতাম যদি আমার বোন 1 জন হয়, সেক্ষেত্রে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, মাই সিস্টার ইজ আ নার্স। কিন্তু যখন আমার বোনের সংখ্যা 1 এর অধিক, ঠিক আছে, 2 জন বা 3 জন বা 4 জন, তখন আমরা বলতে পারি ওয়ান অফ মাই সিস্টার্স ইজ আ নার্স। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, এ সিস্টার, দেখেন এটাকে এইভাবে বলা যায়, এ সিস্টার অফ মাইন, সিস্টার অফ মাইন ইজ আ নার্স। ঠিক আছে, ওয়ান অফ মাই সিস্টার্স, আমার বোনদের একজন। এই যে দেখেন মাইন কেন ব্যবহার করলাম, আমার কয়েকজন বোন আছে, মানে দুই বা ততোধিক বোন আছে, তাদের মধ্যে একজন। এটাকে 2 ভাবে আমরা লিখতে পারি, হয় ওয়ান অফ মাই সিস্টার্স, তাহলে ওয়ান অফ এর পরে আমার এই সিস্টারটা যেহেতু একজনের অধিক, 2 বা ততোধিক, এই জন্য আমাকে এটা প্লুরাল করতে হবে। আর ভার্ব কি, নার্স তো একজন, কয়েকজন বোন আছে তার মধ্যে একজনই নার্স, এই জন্য ওয়ানটা আমার হলো হেড ওয়ার্ড। যেমন কিরকম, আমার এক বন্ধু ঢাকায় বসবাস করে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে তার মধ্যে একজন বসবাস করে ঢাকা বা একজন বসবাস করে লন্ডনে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন লন্ডন, মানে ওয়ান লিভস ইন লন্ডন, মানে একজন বাস করে। তাহলে যদি ভার্ব সিঙ্গুলার হয় তার সঙ্গে এস লাগবে অথবা ভার্বের শেষে এস থাকবে, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর সময় বলছিলাম, ভার্বের মানে সিঙ্গুলার ভার্বের সাথে আমরা সাধারণত এস বাই এস যুক্ত করি, যেমন গো থেকে গোজ, ওয়ান থেকে ওয়ান্টস, ঠিক আছে। তেমনি এই যে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলতেছি, ইজ, দেখেন শেষে এস আছে, ওয়াজ শেষে এস আছে, হ্যাজ শেষে এস আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে হয় এস থাকবে অথবা এর সাথে এস বাই এস যুক্ত করতে হবে, এস যুক্ত করেন অথবা এস, শেষে তো এসই থাকতেছে। তো এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে, যে ওয়ান অফ মাই সিস্টার্স এর জায়গাতে আমার কাজিনস, ওয়ান অফ মাই কাজিনস, কারণ একের অধিক, ইজ আ লয়ার, আমার কাজিনদের একজন লয়ার, অথবা ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর, অথবা ওয়ান অফ মাই আঙ্কেলস, ঠিক আছে, ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো যেটা সেটাই, এটা যখন 2 এর অধিক হবে আমরা এইভাবে বলতে পারি, যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস না বলে এ ফ্রেন্ড অফ মাইন, ওয়ান অফ মাই আঙ্কেলস না বলে এ আঙ্কেল অফ মাইন, অথবা ওয়ান অফ মাই মানে ব্রাদার্স না বলে এ ব্রাদার অফ মাইন। একজন বলছে টিচিং হ্যামলেট কে কম্পাউন্ড না, আপনার ওইটা হলো জেরান্ডিয়াল। কম্পাউন্ড নাউন এক জিনিস, ওর কারণ আপনি টিচিং হ্যামলেট কে প্লুরাল করতে পারবেন না, কিন্তু কম্পাউন্ড হলে কম্পাউন্ড কে প্লুরাল করা যায়। যেমন ওয়াশিং মেশিন, সুইমিং পুল, সুইমিং পুল থেকে সুইমিং পুলস করা যাবে, ওয়াশিং মেশিন থেকে ওয়াশিং মেশিনস করা যাবে, কিন্তু ওই যে টিচিং হ্যামলেট থেকে টিচিং হ্যামলেটস হবে না, ওইটা আপনার কম্পাউন্ডে হলে প্লুরাল করতে পারবেন। কিন্তু এটা কিন্তু জেরান্ডিয়াল ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজ আর কম্পাউন্ড নাউনের মধ্যে তফাৎ আছে, এটাও বুঝার ব্যাপার আছে। জেরান্ডের আলোচনা করাতে গেলে এটা শেখানো যায়। হ্যাঁ, পরের কোশ্চেন আমরা দেখি, 5 years have passed since his father died. 5 years have passed since মানে পর থেকে বা তখন থেকে, his father died, his father died। এখন দেখেন তার পিতা মারা গিয়েছিল, তার পিতা যখন মারা গেল তখন থেকে, তখন থেকে বা তারপর থেকে, তখন থেকে বা সিন্স তারপর থেকে, তারপর থেকে, তখন থেকে, অথবা তার মানে কি, তার বাপ মারা গেছে তখন থেকে কত বছর গেছে, 5 বছর চলে গেছে, মানে কি সহজ বিষয়, 5 বছর আগে তার বাবা মারা গেছিল। তো এখানে যে 4টা অপশন ছিল, দেখেন অপশন এতে ছিল হিজ ফাদার হ্যাজ ডাইড 5 years ago। তো প্রথমে হ্যাজ ডাইড, এগো থাকলে, এই যে যদি আমাদের এগো থাকে, এগো থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে,
এগো থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সেন্সটা কি আসে দেখেন, 5 ইয়ার্স হ্যাভ পাস, 5 বছর পেরিয়ে গেছে। সিন্স মানে তারপর থেকে, কখন থেকে, তার বাবা মারা যাওয়ার পর থেকে, তার মানে 5 বছর আগে। তো এগো থাকলে অপশন এ তে ছিল আমাদের কি, অপশন এ তে ছিল হিজ ফাদার হ্যাজ ডাইড 5 ইয়ার্স এগো। তো এগো থাকলে প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না, প্রথমে এইটা ভুল। দেখেন হিজ ফাদার হ্যাজ ডাইড, has died 5 years ago, এটা ধরেন অপশন এ। তাহলে এই জায়গায় ভুলটা কোথায়, এই জায়গায় আমার হ্যাজ ডাইড হবে না, হবে ডাইড, ডাইড। তো এটা বি নাম্বারে ছিল, হিজ ফাদার ডাইড 5, এখন হিজ ফাদার হ্যাজ ডাইড, সি নাম্বারটাও ভুল, হ্যাজ ডাইড হবে না, ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য মরেছে। যে ব্যক্তি মরেই গেছে সে আবার জিন্দা হবে নাকি, যে ফর, এটা হচ্ছে না। হিজ ফাদার ডাইড সিন্স 5 ইয়ার্স, এই ধরনের সিন্সের ব্যবহার নাই, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সিন্সের ব্যবহার হয় না। পাস্ট ইনডিফিনিট টেন্সে সময় বোঝাতে আমাদের সিন্সের ব্যবহার নাই। পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় লং সিন্স, কিরকম, অনেক আগে, লং এগো, লং সিন্স, হিজ ফাদার ডাইড লং এগো, বা হিজ ফাদার ডাইড লং সিন্স। তবে এগুলোর আবার কিন্তু নেগেটিভ হবে না। আগের ক্লাসে মোটামুটি সবই করা হয়েছিল। এবার আসেন সিবলিং। সিবলিং কোন ধরনের, দেখেন সিবলিং মানে ভাই বোন, এটারও একটা বিষয় দেখেন। সিবলিং মানে ভাই অথবা বোন, যে কাউকে বোঝাবে, ভাই অথবা বোন। আমি বলতেছি আই হ্যাভ 2 brothers, 2 brothers and a sister, and a sister, আমার 2 ভাই 1 বোন আছে। এখন এটার পরিবর্তে আমি বলতে পারি আই হ্যাভ, ঠিক আছে, তাহলে 2 আর 1 3 সিবলিং, 3 siblings, ঠিক আছে। এর মধ্যেই ভাই বোন আছে, কিন্তু স্পেসিফিক না, এই জায়গায় আর বোঝা যাচ্ছে না যে কয় ভাই বোন আছে। আই হ্যাভ 3 siblings মানে কি, আমরা তাহলে 3 সিবলিং, আমরা 4 ভাই বোন। কারণ আই হ্যাভ 2 brothers মানে কি, আমরা 3 ভাই, সাথে একটা বোন আছে। আমি বলতেছি আমরা 2 ভাই, আই হ্যাভ এ ব্রাদার, ঠিক আছে। আমরা 3 ভাই, তাহলে কি হবে, আই হ্যাভ 2 brothers, ঠিক আছে। আমরা 4 ভাই, তাহলে কি হবে, আই হ্যাভ 3 brothers। তো যখন সংখ্যা আমাদের সাধারণত 2 এর অধিক হবে, সেক্ষেত্রে আমরা এইভাবেও করতে পারি। এটা একটু ইয়ে মনে হয়, মানে কি বলবো, যে অড লাগে নেটিভদের কাছে, যে মাই ব্রাদার্স, ঠিক আছে। এই যে এইরকম আগে দেখেন, দেখেন এরকম আছে যে রহিমেরা 4 ভাই, 4 ভাই। তাহলে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রহিম, ঠিক আছে, হ্যাজ 3 brothers, 3 brothers মানে রহিমেরা 4 ভাই, রহিম নিজে একজন ভাই, আর 3টা আছে। অথবা রহিম অ্যান্ড হিজ ব্রাদার, এটা আমাদের চাকরির পরীক্ষায় আসে, কিন্তু এটা আমার পছন্দ হয় না এই ট্রান্সলেশনটা। রহিম অ্যান্ড হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স আর 4 in number, ইন নাম্বারস না কিন্তু, 4 in number, ইন নাম্বার, ইন নাম্বার, নাম্বারস হবে না, ক্রস হলো নাম্বারস, নাম্বারস হবে না। ইন নাম্বারস হবে না, ঠিক আছে।
এইভাবেও করা যায়। যে বলা হচ্ছে শিলারা 4 বোন, তাহলে কি হবে? শিলা হ্যাজ 3 সিস্টার্স, অথবা শিলা অ্যান্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার। এটাও অনেক সময় পরীক্ষায় আসে, কিন্তু বাংলাদেশের প্রশ্ন তো দেখেন কোনো নিয়ম কানুন মানে না, জেরান পার্টিসিপল শেখার কোনো প্রয়োজনই নাই। মানে মডার্ন গ্রামারিয়ানরা এটাকে ডিসকার্ড করছে যে এত মেহনত করে এত জটিল জিনিস আয়ত্ত করে লার্নার্সদের কোনো ফায়দা নাই, আপনি জেরান পার্টিসিপল শিখে আপনার জীবনে কোনো কাজেই আসবে না, তো আমি কেন এটা শিখবো? কিন্তু এইগুলো নিয়ে ফেসবুকে আমি 8-9 বছর ধরে লিখো, কোনো লাভ হয়নি। এই যে দেখেন বিসিএস এটিও সব পরীক্ষায় জেরান পার্টিসিপল, মানে গত শুক্রবারে দেখলাম, অন্যান্য যদি পরীক্ষা হয়ে থাকে, শনিবারে পরীক্ষা হয়েছে, তাও ধরেন প্রশ্ন আসছে, কি জানি একটা দেখলাম যে শি এনজয়েড স্লিপিং ইন ওপেন এয়ার, তাহলে অথবা উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এইরকম কোশ্চেন কিন্তু আসছেই, জেরান পার্টিসিপল থেকে প্রশ্ন আসে, অথচ এগুলো শেখার কোনো দরকার নাই। জেরান্ড এখন মানে ভার প্লাস আইএনজি মানে সবই প্রেজেন্ট পার্টিসিপল। এইবার আসছেন দারুণ একটা কোশ্চেন, নাম্বার শব্দের এর ভার্ব কি হবে? এই প্রশ্নটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে উত্তর হবে ইনিউমারেট। এটা হচ্ছে টিজি, পিকেডি সরকারের বইয়ে আছে, টিজি পিকেডি এই বই থেকে বিসিএস এর কোশ্চেন হয়, পিসি দাস পিকেডি সরকারের বই থেকে কোশ্চেন হয়। যেহেতু প্রশ্নকর্তারা এইগুলা থেকে কপি করে আনসার দিবেন এইটা। তবে মডার্নে নাম্বার, মডার্ন ইউজ, নাম্বারে ভার্ব, ঠিক আছে, এটা থেকে এটাও হয়, ঠিক আছে, কিন্তু এটা মডার্ন, এটা প্রশ্নকর্তা নেয়নি, এটা প্রশ্নকর্তা গ্রহণ করেনি। এর একটা প্রমাণ দিয়ে দেখেন, আপনারা আনসার দিবেন নাম্বারের ভার্ব হচ্ছে ইনুমারেট, পিকেডি সরকারের বইয়ের ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থেকে নেওয়া। যেমন দেখেন, হি কামস অফ এ রিচ ফ্যামিলি, এটা টিজি, প্রশ্নকর্তা এখানে উত্তর এটাই নাই, এই যে টিজি, ঠিক আছে, কিন্তু মডার্নে, ঠিক আছে, হি কামস এখানে হবে ফ্রম, কিন্তু প্রশ্নকর্তা তো এটা নেয় না, ফ্রম এটা হচ্ছে এমজি, এই জায়গায় মডার্ন গ্রামারে ফ্রম, যে সে ধনী পরিবারে জন্মগ্রহণ করছে, হি কামস ফ্রম এ, কিন্তু এটা হলো মডার্ন গ্রামার বা মডার্ন ইউজেস, এমইউ, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু যারা প্রশ্ন করে তারা এটা জানেই না, এগুলো যে মানে ডিকশনারি বা মডার্ন গ্রামার গুলানের ইউজেস চেঞ্জ আসছে এটা তারা জানেই না। এরকম আমি কিন্তু পোস্ট দিয়েছি যে গ্রামারের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের কোশ্চেন গুলো এখনো ওই ট্র্যাডিশনাল প্যাটার্নে হয়, কখনো কখনো মডার্ন প্যাটার্ন, ওই যে ডিকশনারি নিয়ে গেলে এবারে যে কোশ্চেন গুলো হয়েছে বিসিএস এর, ওই যে কোশ্চেনটা, এটা আবার অক্সফোর্ড দেখেন পিসি দাসের বই থেকেও কপি করছে, আবার অক্সফোর্ড ডিকশনারি থেকেও কপি করছে। কোশ্চেন দেখেন এইটা আসছে যে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। এই যে দেখেন যে কোনটা অ্যাডভার্ব, বিসিএস এর কোশ্চেন, এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া। ধরেন এ নাম্বারে অ্যাডভার্ব খোঁজা লাগবে আমাদের, অ্যাডভার্ব, তাহলে এতে ছিল ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এইটাই, ঠিক আছে, এইটাই আনসার। এটা কোত্থেকে না, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। পরেরটা দেখেন, টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট এ ফাস্ট পেস, এই ফাস্টটা হলো অ্যাডজেক্টিভ, কারণ সামনে আছে এ ফাস্ট পেস, আগের ক্লাসে আমি সলভ করে দিছি। এইটা অক্সফোর্ড ডিকশনারি ফার্স্টের অ্যাডজেক্টিভ আলোচনা থেকে, ফার্স্ট অক্সফোর্ড ডিকশনারিতে সার্চ দেন, অ্যাডভার্বের মধ্যে এইটা পাবেন, পরেরটা পাবেন অ্যাডজেক্টিভের মধ্যে, তারপরে মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান, এইটা পাবেন আপনি কার মধ্যে, এইটা পাবেন হচ্ছে ভার্বের মধ্যে। তাহলে এই যে দেখেন এইগুলো আবার অক্সফোর্ড ডিকশনারি থেকে কপি মারা, তো যাবেন কোন দিকে বলেন? প্রশ্নকর্তারা মডার্ন ট্রেডিশনাল একদম ঘাইটে ফেলে। আবার দেখেন টেল মি হোয়াই ইউ ডিড দিস, এইটা আবার পিসি দাসের বইয়ের ক্লজ অংশ থেকে নেওয়া, যাবেন কোন দিকে? প্রশ্নকর্তারা বললামই তো সব ঘাইটে ফেলে।
তারপরে দেখেন ইহানা স্লিপ ফর অনলি ফর, এই যে এই কোশ্চেনটা আমি কালকে ব্যাখ্যা করছি, আবার দেখেন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কেমনে চিনবেন। এটা মাস্টার বইয়ের ইনট্রানজিটিভ ভার্বের অংশে আছে স্লিপ। দেখেন ইহানা স্লিপস only for 4 hours a night, 4 hours a night। তাহলে দেখেন ইহানা স্লিপস, এই যে দেখেন এইটা আমরা বাদ দিতে পারি যে ইহানা 4 ঘন্টা ঘুমায়, এ নাইট মানে কি প্রতি নাইটে, পার নাইট। এখানে এ নাইট মানে পার নাইট, এ নাইট মানে কি এক রাতে, মানে পার নাইট। এখানে এ ইকুয়াল টু, ঠিক আছে, পার, এটা কিন্তু ডিসগাইজ প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন আর কি। তাহলে দেখেন ইওয়ানা স্লিপস, তাহলে এইটা আমাদের কি বাদ দিতে পারবো যে ইওয়ানা স্লিপস ফর 4, ঠিক আছে, আওয়ার্স। এই যে ঘুমানো, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো নাউন নাই, এটাও নাউন না, এটাও নাউন না, অনলি এইটা অ্যাডভার্ব, এইটা ফর, এইটা প্রিপোজিশন। তার মানে কি যখন ভার্বের পরে কি থাকবে না, নাউন থাকবে না, মানে অবজেক্ট থাকবে না, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা ভিআই মানে ইনট্রানজিটিভ ভার্ব, ভার্ব ইনট্রানজিটিভ। তো এইটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি আমাদের এরপরে দেখেন এইটা প্রিপোজিশন। এই যে 4 আওয়ার্স, এটা কিন্তু নাউন ফ্রেজ, এটা আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশনকে মডিফাই করতে পারে কে, অ্যাডভার্ব, আপনাদেরকে আগে যেটা শিখে আসলাম। এখন দেখেন তো এই যে আমাদের এই 4 আওয়ার্স এ নাইট, এখন বলতে পারেন তাহলে একটা নাউন ফ্রেজের সঙ্গে আরেকটা নাউন ফ্রেজ পাশাপাশি কেন বসলো না, এইটা এর ফাংশনটা প্রিপোজিশনের, ঠিক আছে, এই যে পার অর্থে ডিসগাইজ প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশন লাগবে, দুইটা নাউন ফ্রেজকে যুক্ত করতে গেলে আমাদের প্রিপোজিশন লাগবে। এখন স্লিপ এখানে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব এখানে, ইনট্রানজিটিভ। এখন এটাকে ট্রানজিটিভ করা যাবে কখন, দেখেন হি স্লিপস, সাউন্ড স্লিপস, এক সাউন্ড, সে খুব ঘুমায়, এটা হলো কগনেট ভার্ব করে, তখন এটা ট্রানজিটিভ। আর একটা হলে দেখেন দা হোটেল, ঠিক আছে, বা দা রুম ক্যান স্লিপ, মানে অ্যাকোমোডেট, আবাসের ব্যবস্থা করা। কতজন থাকতে পারে, স্লিপ কয়জন, ধরেন 4 পিপল বা 4 গেস্ট। দা হোটেল ক্যান স্লিপ 4 পিপল, অথবা ধরলাম 40 জন। দেখেন 40 না, কিন্তু 4 এপো ইউ আর, কিন্তু 40 ক্ষেত্রে আর ইউ আসবে না, এটা কিন্তু অনেক সময় স্পেলিং এ আসে 4, ঠিক আছে, 4। আর এখানে দেখেন 40 ফর টিওয়াই, এর সাথে টিওয়াই লাগালেই হয়, প্রোনাউন্সিয়েশন সেম, এটাও ফর, এরও ফর। তাহলে এইটা তখন ক্যান, এই যে দেখেন এখানে আমি একটা ভুল লিখে ফেলছি, সরি, এখানে তখন স্লিপ হবে, ঠিক আছে, স্লিপ ক্যান স্লিপ 40 পিপল। অথবা যদি হোটেল, আপনি স্লিপসও ব্যবহার করতে পারেন, মানে এই স্লিপ মানে অ্যাকোমোডেট, মানে কি থাকার ব্যবস্থা করা, মানে এখানে এতজন লোকের থাকার ব্যবস্থা আছে, এক্ষেত্রে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই স্লিপটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবং এই ধরনের টাক্সারের কি হবে না, প্যাসিভ হবে না। উপরের টাক্সারে কিন্তু প্যাসিভ হবে, হি স্লিপস এ সাউন্ড স্লিপ, ঠিক আছে, হি স্লিপস এ সাউন্ড স্লিপ, যে সাউন্ড স্লিপ ইজ স্লেপ্ট বাই হিম, ওটার প্যাসিভ হতে পারে, কিন্তু নিচেরটার হবে না। যে দা হোটেল ক্যান স্লিপ 40 পিপল, এটা সবসময় অ্যাক্টিভ ভয়েস হবে, এটা নো প্যাসিভ। অনেক রাত হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেছে, আর কি আগাই বলেন। প্রশ্ন আসছিল স্মেলের অ্যাড, মানে সন্দেহজনক কোনো কিছু ঘটছে এমন সন্দেহ করা। তারপরে স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, মানে কি পূর্ব ভাবনা, প্রিপারেশন, প্রস্তুতি আর প্র্যাকটিস, অনুশীলন, এটাকে বলা হয় এক্সটেম্পোরিটিস, মানে পূর্ব প্রস্তুতিহীন বক্তৃতা, যে বক্তৃতায় কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। আবার আসছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, মেমোরেন্ডাম সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, স্টিমুলাস এর প্লুরাল
হচ্ছে স্টিমুলাই, সিলেবাস থেকে যেমন সিলেবাস, রেডিয়াস থেকে রেডিয়াই, তেমনি স্টিমুলাস থেকে স্টিমুলাই, ওয়েসিস থেকে ওয়েসেস। এই প্রশ্নটা কিছুদিন আগে আর একটা এই যে 25 সালের একটা নিয়োগ পরীক্ষায় আসছে, কোন পরীক্ষা আসছে আমার মনে নাই, কিন্তু এটা আমি নিজে টাইপ করছি, এটুকু মনে আছে। তাহলে কি হবে, ডাইস। মডার্ন ইউজে ডাইস, ঠিক আছে, এই যে পাশার গুটি যেটা বলি ডাইস, এর সিঙ্গুলার প্লুরাল সেম। আর আগে ডাইস কে প্লুরাল দ্বারা হতো, আর সিঙ্গুলার হতো ডাই। তারপরে দেখেন ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। তাহলে কাওয়ার্ডলি অ্যাটাক প্রশ্নে আছে এ কাওয়ার্ডলি অ্যাটাক, কাওয়ার্ডলি অ্যাটাক অন, তো ভালো কথা, এখানে শেষ। এটা আমাদের নাউন, বুঝতে পারতেছি, এটা আমাদের নাউন, এ কাওয়ার্ডলি অ্যাটাক। তো কাওয়ার্ডলি যদি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তবে কাওয়ার্ডলি কে ওল্ড ইউজে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কি রকম, হি অ্যাক্টেড কাওয়ার্ডলি অথবা হি রিট্রিটেড কাওয়ার্ডলি, সে কি হলো, কাপুরুষের মতো পালিয়ে গেল, ঠিক আছে, অথবা সে কাপুরুষের মতো কাজ করলো। কিন্তু মডার্ন ইউজেজে এটাকে কিভাবে আমরা ব্যবহার করি, কাওয়ার্ডলিকে ইন এ কাওয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, এইভাবে আমরা সাধারণত ব্যবহার করি। যেমন ফ্রেন্ডলিকে আমরা সাধারণত আমেরিকান ইংলিশে অ্যাডভার্ব হিসেবে ইউজ আছে, ব্রিটিশ ইংলিশে নাই। তো ব্রিটিশ ইংলিশ আমরা ফ্রেন্ডলিকে শুধু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, অথবা প্রীতি ম্যাচ বোঝাতে ফ্রেন্ডলিকে নাউন হিসেবে ব্যবহার করি। যে সে আমার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে আচরণ করলো, হি বিহেভড, ঠিক আছে, উইথ মি ফ্রেন্ডলি, না হি বিহেভ ফ্রেন্ডলি, না হি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ম্যানার অথবা ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ফ্রেন্ডলি ব্যবহার করা যাবে না, কিন্তু আমেরিকান ইংলিশে এটা পসিবল। এই কারণে গ্রামার আসলে অনেক জটিল জিনিস। একটা কোশ্চেন এখানে আছে, দা প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড। তাহলে অফিস, অফিসের ক্ষেত্রে হবে নন অফিস, ঠিক আছে, বা ইন অফিস, পোস্ট অফিস, ভালো কথা, রেগুলার, ইরেগুলার, ঠিক আছে, পার্টিশন, এটা হবে আমাদের নন পার্টিশন। তাহলে অফিসের ক্ষেত্রে ইন অফিস আর হলো পোস্ট অফিস, অফিসের ক্ষেত্রে নন হয় না। অবেই, ডিজ অবেই, আমরা দেখে নিই, অফিস, অফিস, তাহলে এর আগে আমরা ব্যবহার করতে পারি পোস্ট, পোস্ট অফিস গেল। তারপরে কি আছে আমাদের, রেগুলার, রেগুলার, এর আগে আমরা ব্যবহার করতে পারি আয়ার, ইরেগুলার। তারপরে কি আছে, পার্টিশন, দলীয়, ঠিক আছে, পার্টিশন, এর আগে আমরা ব্যবহার করি নন, নন পার্টিশন, নির্দলীয়। তারপরে কি আছে, অবেই, অবেই, এর আগে আমরা ব্যবহার করি ডিজ অবেই, মানে অবাধ্য হওয়া। অবেই, অবেই দ্য অর্ডার, অবে দ্য রুলস, অবে ইউর প্যারেন্টস, মান্য করা, পালন করা। তারপরে আর একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা অনেক শিক্ষার্থী বুঝে না, এটা সলভ দিই। সেটা হচ্ছে আই হার্ড হার সিং, আই হার্ড, হিয়ার্ড না কিন্তু, আই হার্ড, হিয়ার কিন্তু পাস্ট ফর্মে হার্ড, আই হার্ড হার সিং, আমি তাকে গাইতে শুনলাম। যখন কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত, তখন আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। এটাকে এইভাবে ব্যবহার করা যায় যে আই হার্ড হার সিঙ্গিং, মানে সে গান গাচ্ছিল, কোনো এক সময় শুনলাম। যেমন দেখেন, কোনো এক ব্যক্তি রাস্তা পার হচ্ছে, ওই সময় আমি দেখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। আই, ঠিক আছে, স এ ম্যান ক্রসিং দ্য রোড, আর আমি দেখতেছি সে রাস্তার এপারে ছিল, পার হয়ে ওপারে চলে গেল, পুরোটাই দেখলাম, কমপ্লিট অ্যাকশন। সেক্ষেত্রে আই স এ ম্যান ক্রস দ্য রোড, এখানেও তাই, আই হার্ড হার সিং, আমি তাকে গান গাইতে শুনলাম, মানে সে গান গাওয়া শুরু করছে, পুরোপুরি গাইছে, পুরোটাই শুনছি, সে কমপ্লিট অ্যাকশন। এক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ হলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, তার টাক্সারটা কি, আমাকে এই যে দেখেন, আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। শি, পাস্ট ইনফিনিট আছে, তাহলে লাগবে ওয়াজ, ঠিক আছে, শি ওয়াজ, তাহলে পাস্ট, হার্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে হার্ড, শি ওয়াজ হার্ড। অবজেক্ট কি হলো, সাবজেক্ট হলো, ঠিক আছে, হার্ডের পরিবর্তে যে বি ভার্ব আসলো, শি ওয়াজ হার্ড। এখন দেখেন, এই যে বাই মি, আমার তো এখানে একটা ভার্ব আছে, বাই মিটাকে ধরেন আমি পরে লাগাই, তাহলে এখানে বেস ফর্ম আছে, আর যখন প্যাসিভ করব তখন টু লাগবে। বাড়তি আসবে টু। যদি বেয়ার ইনফিনিটিভ থাকে, যখন আমরা প্যাসিভ করব তখন টু লাগবে। এটাও মাস্টার বইয়ে ছিল, প্রিভিয়াস কোশ্চিন এটাও। অপশন এতে ছিল শি ওয়াজ হার্ড সিং বাই মি, হ্যাঁ, যদি বেয়ার ইনফিনিটিভ থাকে পরে টু লাগবে, ফুল ইনফিনিটিভ করতে হবে, এ কারণে অপশন এতে ভুল। বি নাম্বারে ছিল আপনার শি ওয়াজ হার্ড টু বি সাং
দরকার নাই আমার টু বি প্যাসিভ করার দরকার নাই। শি ওয়াজ হার্ড স্যাং হবে না, কারণ হার্ড এর পরে পাস্ট পার্টিসিপল বসবে না। রুলসটাই হলো শি ওয়াজ হার্ড টু সিং বাই মি। একজন লিখছে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন হ্যাড টেকেন অফ হবে। তাহলে বুঝতে পারছেন যদি বেয়ার ইনফিনিটিভ থাকে, বেয়ার ইনফিনিটিভ তাহলে হবে হলো ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ মানে টু লাগবে, সামনে টু লাগবে। যে সকল অ্যাব্রিভিয়েশন, এই যে আসছে কি FBI এজেন্ট, FB মাস্টার বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। যে সকল, ঠিক আছে, এই যে দেখেন MA, ঠিক আছে, LLB, ঠিক আছে, লজ, এই LL একটা ফুল স্টপ হলো কেন, লজ ব্যাচেলর অফ লজ, এই কারণে ডাবল L, LLB। তো ভালো কথা, এদের আগে কি হয়, অ্যান হয়, অ্যান MA, অ্যান LLB, আমার ক্ষেত্রে আমি LLB অথবা অ্যান LLM। এখন এগুলো লাগে না, ফুল স্টপ আর লাগে না, সরাসরি LLB অথবা সরাসরি LLM। তাহলে FBI এর উচ্চারণ দেখেন, এ উচ্চারণ হচ্ছে এই BI, তাহলে অ্যান, ঠিক আছে, FCPS। তো ভালো কথা, BI এজেন্ট এটা আসছে ডিটারমিনার। তো ডিটারমিনার আমরা ব্যবহার করব অ্যান, কারণ এই যে এফ, ঠিক আছে, এফ, ঠিক আছে, ভাওয়েল উচ্চারণ হচ্ছে যে কারণে এর পূর্বে অ্যান বসবে, আর কনসোনেন্ট উচ্চারণ হলে আমরা এ ব্যবহার করি। এইটা খুব সুন্দরভাবে মাস্টার বইয়ের আর্টিকেল অংশে দেওয়া আছে। আর কি আছে, গ্রামার অংশগুলো শেষ, আর কিছু আছে নাই। রিভার ফ্লোজ মোস সবই তো শেষ করে দিলাম। শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, ম্যারিড এর পরে বিয়ে দেওয়ার অর্থে ইংগেজ, বাগদত্ত হোক মানে আংটি বদল পারিবারিক যেটা, সেটা ইংগেজের পরে সেক্ষেত্রে টু, বিয়ে হলে ম্যারিড টু বা ওয়েডেড টু। মোটামুটি আর কিছু নাই, শেষ। কন্ট্রোভার্সি মানে বিতর্ক, তাইলে ঐক্যমত, ইউনানিমিটি, এগুলো ভালো কথা। তারপরে কি আছে, সিনোনিম, ইনক্লিমেট, উত্তাল, মানে সিনোনিম চাইছে একদম রাপ, কঠোর। কই আর কি আছে, লিটারেচার পড়ালেও পড়ান যায়, এই মুহূর্তে আপাতত সময় নাই। আপাতত গ্রামার অংশ শেষ, নেক্সটে আবার আমি একদিন লিটারেচার পড়াবো। যারা লিটারেচার পড়ায় তারা কিভাবে পড়ায়, আমি কিভাবে পড়াই, এই ডিফারেন্সটা ওই যে বলে আচ্ছি तरह से पता चलेगा, দেখা যায়গা কौन अच्छा है और कौन बुरा है। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ অল ফর স্টেইং উইথ মি, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার স্লিপ অফ টাং অনেক সময় পড়াতে গেলে খুব দ্রুত কথা বলা হয়ে যায়, অনেকের একটু বুঝতে সমস্যা হয়, সরি ফর দ্য স্পিড। তো সেটা বিষয় না, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, সরি ফর দ্য ট্রাবল, সেটাও বিষয় না। ভুল ত্রুটি সেটা যে কোনো ভাবে হতে পারে, এক হলো স্লিপ অফ টাং আর একটা হলো স্লিপ অফ পেন, যেভাবেই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।